জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে যুগ্ম সচিবের লেনদেনের রেকর্ড ফাঁস, কোটি টাকার বদলি বাণিজ্য। জয়সা হত্যা চেষ্টা মামলায় মাহমুদুর রহমানের জামিন, গ্রামীণ কল্যাণের কর ফাঁকির রায় প্রত্যাহার, বিব্রত বিচারপতি। রাজনীতিতে বইছে পরিবর্তনের হাওয়া, আদর্শিক জায়গা ঠিক রেখে শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে চায় ছাত্র শিবির। আসলে বেশিরভাগ পোশাক কারখানায় চলছে উৎপাদন বন্ধ, 15টি শ্রমিকদের অবরোধে ছত্রভঙ্গ করে দিল পুলিশ। এবং লেবাননে ইসরায়েলি হামলায় 24 ঘন্টা মৃত্যু 46, তেল আবিবে শতাধিক রকেট ছুড়ল হিজবুল্লাহ, মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। এবারে বিস্তারিত সংবাদ। ডলারে দিয়েও অর্ধেক 5 কোটি, বাকিটা ক্যাশে, স্যার আপনি যেভাবে বলবেন। হোয়াটসঅ্যাপে চাঞ্চল্যকর কথোপকথন হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমানের সঙ্গে একই মন্ত্রণালয়ের এপিডি উইং এর যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদের। কোটি কোটি টাকার বিনিময়ে বেসামরিক প্রশাসনের সচিব ও দেশজুড়ে জেলা প্রশাসক বদলির ভয়াবহ গোপন তথ্য এসেছে দেশ টিভির হাতে। হোয়াটসঅ্যাপ কথোপকথনে জনপ্রশাসন সচিব মুখলেসুর রহমান অধীনস্থ যুগ্ম সচিব জিয়াউদ্দিন আহমেদকে বলেন, আরে মিয়া আমি পুরাতন খেলোয়াড়, কেউ কিছু বললে আমার নাম বলবা না, আলী ইমাম স্যার আর আহসান কিবরিয়ার নাম বলবা। বদলি বাণিজ্যের আলো চাঞ্চল্যকর তথ্য জানাচ্ছেন ফখরুল ইসলাম। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলিসুর রহমানের ফোন এটি। 28 অগস্ট থেকে হোয়াটসঅ্যাপ কথোপকথনে একই মন্ত্রণালয়ের এপিডি উইং এর যুগ্ম সচিব জিয়াউদ্দিন আহমেদ মেসেজ আদান প্রদান করছিলেন। জিয়াউদ্দিন আহমেদ লিখছেন, স্যার সবাই প্রশংসা করছে। মুখলিসুর রহমান লিখলেন, কি বলে? উত্তরে জিয়াউদ্দিন লিখেন, স্যার সবাই বলে মুখলেস যোগ্য লোক, মুখলেস হার্ভার্ড থেকে পড়ে আসছে। বদলি বাণিজ্য নিয়ে মেসেজে জনপ্রশাসন সচিব মুখলিসুর রহমান যুগ্ম সচিব জিয়াউদ্দিনকে লিখেন, আমার তেমন দরকার নেই, 5 কোটি হলেই হবে। জিয়াউদ্দিন বলছেন, স্যার আপনার জন্য 10 কোটি রাখবো। সচিব মুখলিসুর রহমান লিখেন, আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয়, টাকা পয়সার প্রতি তেমন লোভ নাই আমার। গোয়েন্দাদের ইঙ্গিত করে বলছেন, গিরগিটিগুলোর দিকে খেয়াল রাখো। মুখলিসুর রহমান আবারও বলেন, ডলারে দিও অর্ধেক 5 কোটি, বাকিটা ক্যাশ দিও আমার লোকের কাছে। জিয়াউদ্দিন উত্তরে বলেন, স্যার আপনি যেভাবে বলবেন। মুখলিসুর রহমান লিখেন, হোয়াটসঅ্যাপ তো প্রবলেম নাই। জিয়াউদ্দিন উত্তরে বলেন, না স্যার, হাসিনাই পারে নাই, আর এখন তো গোয়েন্দাগুলো দুর্বল হয়ে আছে। কথোপকথনে মুখলিসুর রহমান লিখেন, পারলে 5 কোটি আগে দিও, গোপনে টাইপ করাই নিয়ে আইসো, আমি পাশ করাইয়া দিব, ওদের মধ্য থেকে 3-4 জনকে রাখো। উত্তরে জিয়াউদ্দিন লিখেন, জি স্যার, ফরিদা, সাইফুল, আফরোজা আর তানভীরকে রাখছি। ওপাশ থেকে সচিব মুখলিসুর রহমান জিয়াউদ্দিনকে লেখেন, খুব ভোরে গোপনে আইসো। 1 সেপ্টেম্বর মেসেজে জিয়াউদ্দিন লিখেন, স্যার সব রেডি। মুখলিসুর রহমান উত্তরে বলেন, ভেরি গুড, ক্লিয়ার অল পেমেন্ট 5 সেপ্টেম্বর। I will do their go ASAP, probably on 9 and 10 September. আরেক মেসেজে সচিব মুখলিসুর রহমান এপিডি সম্পর্কে জিয়াউদ্দিনকে লিখেন, তুমি ওরে নিয়ে টেনশন কইরো না, ওরে সিস্টেমে ফেলে দিব, আর কেউ কিছু বললে আমার নাম বলবা না, আলী ইমাম স্যার আর আহসান কিবরিয়ার নাম বলবা। বলবা যে ওনারা সবকিছু ঠিকঠাক করে, ডিসিও ওনারা বানাবে, কারণ পোলাপাইন ওনাদের কাছে পৌঁছাইতে পারবে না। উত্তরে জিয়াউদ্দিন বলে, আকমল স্যারকে হাতে রাখবেন, একটু সাপোর্ট দরকার। মুখলিসুর রহমান প্রতি উত্তরে লেখেন, ঠিক আছে, তুমি এগুলো নিয়ে ভেবো না, আরে মিয়া আমি পুরাতন খেলোয়াড়, তোমরা তোমাদের কাজ করো। আরেক কথোপকথনে মুখলিসুর রহমান জিয়াউদ্দিনকে লিখেন, আপনি স্যার আমার আর আজমের উপর আস্থা রাখেন। জিয়াউদ্দিন সচিব মুখলিসুর রহমানকে মেসেজে বলে, স্যার প্রতিবেশীরা 50-52টা চায়, ওদের এটা দিতে হবে, নইলে ঝামেলা হবে। ওরা 200 দিবে। ওরা তো জানতে চাইছে এটা কোথায় নিবেন, সিঙ্গাপুর নাকি থাইল্যান্ডে নিবেন, মুড অফ পেমেন্ট কি হবে। উত্তরে মুখলিসুর রহমান বলেন, তুমি আর আজম ঠিক করে নাও। চাঞ্চল্যকর এই কথোপকথনের সত্যতার বিষয়ে ফোনে জনপ্রশাসন সচিব মুখলিসুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। অপরদিকে যুগ্ম সচিব জিয়াউদ্দিন আহমেদের কাছে ফোনে জানতে চাইলে তিনি মেসেজে সচিবের সঙ্গে কথা হয়নি বলে জানান। বিষয়টিকে এআই এর তৈরি বলে চাপা দেওয়ার চেষ্টা করেন। জিয়াউদ্দিন স্যার বলছেন, কি বলছি? সচিবের সাথে আমাদের, মানে আমি তো জয়েন্ট সেক্রেটারি, ওনার সাথে
কথা হয় খুবই লিমিটেড, দেখাই হয় না। ভাই 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 আর কথা বলবোই না। আমি জিয়াউদ্দিন আহমেদ কোনোদিন কোশ্চিন কালেও সচিবকে কোনো মেসেজ করিনি, SMS করিনি, হোয়াটসঅ্যাপ করিনি। আমি এটা আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি কালকে আসবেন অফিসে, এসে আমি আপনাকে সচিব স্যারের সাথে আমার হোয়াটসঅ্যাপ করে কথোপকথন হয় কিনা সেটা আমি দেখাবো। তবে সচিব মোখলেছুর রহমানের ফোনে সংরক্ষিত জিয়াউদ্দিনের যে নাম্বারটির মেসেজে ফোনে কথোপকথন হয়েছে, একই নম্বরে দেশ টিভিও কথা বলেছে জিয়াউদ্দিনের সঙ্গে। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার মামলায় জামিন পেলেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সাংবাদিক মাহমুদুর রহমান। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আশামস জগলুল হোসেন আদালত তার জামিন মঞ্জুর করেন। মাহমুদুর রহমানের আইনজীবী ব্যারিস্টার তানভীর আহমেদ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন। এর আগে গেল 29 সেপ্টেম্বর এ মামলায় আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে 666 কোটি টাকা দিতে হবে এমন রায় পূর্ণাঙ্গভাবে লিখতে গিয়ে বিব্রত বোধ করেছেন হাইকোর্টের এক বিচারপতি। পরে 4 আগস্ট দেয়ার রায় প্রত্যাহার করে নিলেন হাইকোর্ট। এরপর নথি পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। গত 4 আগস্ট বিচারপতি খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ 666 কোটি টাকা পরিশোধের যে রায় দিয়েছেন সেটি লিখতে গিয়ে কনিষ্ঠ বিচারপতি দেখেন একসময় তিনি মামলাটি রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেছিলেন, কাজেই এর রায় তিনি দিতে পারেন না। নিয়ম অনুযায়ী এটি শুনানির জন্য এখন নতুন বেঞ্চ ঠিক করে দেবেন প্রধান বিচারপতি। সেই সঙ্গে গত 4 আগস্ট ডক্টর ইউনূসের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের পাওনা 666 কোটি টাকা কর দাবির বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর ফলে ডক্টর ইউনূসকে ওই পরিমাণ টাকা সরকারকে পরিশোধ করার কথা ছিল। দেশের রাজনীতিতে বইছে পরিবর্তনের হাওয়া। সরব ছাত্র সংগঠনগুলো দীর্ঘদিন পর ক্যাম্পাসগুলোতে প্রকাশ্যে আসছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, কথা বলছে শিক্ষার্থীদের সঙ্গে। দেশ টিভিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, দেশের জনপ্রিয় সংগঠনগুলোর মধ্যে অন্যতম ছাত্র শিবির। আদর্শিক জায়গা ঠিক রেখে শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে চান তারা। শাহেদুজ্জামান সাকিবের রিপোর্ট। বিগত স্বৈরাচার সরকারের আমলে নানা কারণে আলোচিত ছিল জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। 5 আগস্টের পর নতুন করে সামনে এসেছে সংগঠনটির কার্যক্রম। প্রকাশ্যে আসতে থাকে শিবিরের বিভিন্ন ক্যাম্পাস কমিটি। সম্প্রতি দেশ টিভির সঙ্গে কথা বলেছেন সংগঠনটির শীর্ষ 2 নেতা। তারা জানান, শত জুলুম নির্যাতনের মধ্যেও সংগঠন শক্তভাবে টিকিয়ে রেখেছে ছাত্র শিবির। হাসিনার দুঃশাসনের আমলে মিডিয়া আমাদেরকে কোনো দিনই দেখাননি, মিডিয়াতে আমাদেরকে স্থান দেওয়া হয়নি, যার অন্যতম কারণ ছিল যে মিডিয়ার একচ্ছত্র এই ফ্যাসিস্টের নিয়ন্ত্রণ ছিল, যে কারণে মিডিয়া আমাদেরকে সেভাবে দেখায়নি। ছাত্র শিবির সবসময় ক্যাম্পাসে ছিল। শিবির কোথাও পরিচয় দিবে এই ন্যূনতম পরিবেশটুকু রাখা হয়নি। আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকেও শিবির ট্যাগিং করে নির্যাতন করা হয়েছে। নেতারা জানান, পরিবর্তিত পরিস্থিতিতেও আদর্শিক নীতি অটুট থাকবে, তবে রাজনৈতিক কৌশলে কিছুটা পরিবর্তন আনা হবে। দলীয় পরিচয়ে কাউকে হলে সিট বরাদ্দ দেওয়া নিঃসন্দেহে এটি একটা সময় হয়েছে, কিন্তু এখন সেটা ছাত্ররা চায় না। সেখানে হলের যে রুলস রেগুলেশন রয়েছে সে আলোকে, মেধার ভিত্তিতে এবং অন্যান্য কন্ডিশনের আলোকেই একজন ছাত্র হলে সিট বরাদ্দ পাবে। কোনো সিনিয়র জুনিয়র হিসেবে রাজনৈতিক কাজে ব্যবহার করা এটা ছাত্র সমাজ চায় না। ছাত্র শিবিরও আসলে সেটা চাওয়ার প্রশ্নই আসে না। ছাত্র সমাজের চাওয়ার সাথে আমাদের চাওয়াগুলোকে মিলিয়ে আমরা আগামী দিনে আমাদের কার্যক্রম পরিচালনা করব। আমি ছাত্র শিবির এমন একটি ছাত্র সংগঠন, যে ছাত্র সংগঠন তার কর্মপন্থা, কর্মনীতি বা পরিকল্পনা সব সময়ের জন্য আমি মনে করি যথার্থ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিবিরের সব পর্যায়ের নেতাকর্মীর সরব অংশগ্রহণ ছিল বলেও জানান তারা। ইসলামী ছাত্র শিবিরের সকল পর্যায়ের জনশক্তি আমরা আমাদের সামর্থ্যের আলোকে অংশগ্রহণ করেছি। আমাদের বার্তা একই ছিল,
ফ্যাসিস্ট এই রিজিমের বিরুদ্ধে আমাদের বক্তব্য স্পষ্ট ছিল। আমরা এই রিজিমের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমি আন্দোলন চলাকালীনও আমাদের নেতাকর্মীদেরকে এই মেসেজ দিয়েছি যে ভাই, আমরা এখানে দলীয় কোনো পরিচয়, দলীয় কোনো ব্যানার নিয়ে অংশগ্রহণ করব না। আমরা এখানে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে সকলে মাজলুম হয়ে, সকলে একাকার হয়ে আন্দোলন করবে। নেতাকর্মীরা আমাদের এই মেসেজগুলোকে সর্বোচ্চ পরিমাণে ধারণ করেছেন এবং সবার সাথে এক হয়ে কাজ করেছেন। আর হাসিনা সরকারের আমলে ছাত্র শিবির তথ্য সন্ত্রাসের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শিবির নিয়ে যে ভীতি ছড়ানো হয় এগুলো সম্পূর্ণ উদ্দেশ্যমূলক, কাল্পনিক তথ্য সন্ত্রাস। আমরা তথ্য সন্ত্রাসের শিকার বারবার হয়েছি, তবে আমরা এটার জন্য অত বেশি উদ্বিগ্ন না। অতীতের সব ভুল ত্রুটি দূর করে ছাত্রদের কল্যাণে নতুন করে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান শিবির নেতারা। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। অধিকাংশ পোশাক কারখানা চালু রয়েছে, তবে সাভারে বন্ধ রয়েছে 15টি। শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় বেশিরভাগ শিল্প কারখানা খোলা রয়েছে। সকালে নির্ধারিত সময় থেকে কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ করছেন শ্রমিকেরা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, বাড়ানো হয়েছে নজরদারি। গাজীপুরেও সকালে শ্রমিকরা অবরোধ করলেও পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। কারখানায় উৎপাদন কাজ পুরোদমে চলছে, কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। পোশাক খাতের সবশেষ পরিস্থিতি জানাতে সাভার ও গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান এবং নজরুল ইসলাম। আমরা শুরুতেই চলে যাচ্ছি সহকর্মী শাহিনুরের কাছে। শাহিনুর, কত শতাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিক রয়েছে? আবারও শ্রমিকদের বিক্ষোভ কর্মসূচির বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা আপনি? জেসিকা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি আশুলিয়া শিল্প অঞ্চলে। আপনাকে যদি জানিয়ে রাখি যে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিকরা কিন্তু কাজে যোগ দিয়েছে স্বতঃস্ফূর্তভাবে, এবং সেই সাথে আপনাদেরকে জানাই যে সাভার এবং আশুলিয়ার বিভিন্ন শিল্প কারখানা, বিশেষ করে ইপিজেড এবং ইপিজেডের বাইরের যে প্রতিষ্ঠানগুলো আছে, প্রত্যেকটি প্রতিষ্ঠানে কিন্তু পুরো দমে উৎপাদন চলতেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি। এবং আমরা শিল্প পুলিশের সাথে কথা বলেছি। শিল্প পুলিশের বরাত দিয়ে যতটুকু শুনতে পেরেছি, এখন পর্যন্ত 15টি কারখানা কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে এবং উৎপাদন বন্ধ রয়েছে। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার আশুলিয়ার যে সড়ক মহাসড়কের কথা যদি আপনাদেরকে বলি, যে সড়ক মহাসড়কে কিন্তু বিশেষ করে যান চলাচল অনেকটা স্বাভাবিক আছে। আপনি জানেন যে নবীনগর চন্ডা মহাসড়ক গত কয়েকদিন ধরে কিন্তু বন্ধ ছিল, এখন কিন্তু পুরোপুরি স্বাভাবিক আছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে আব্দুল্লাহপুর থেকে যে বাইপাল যে সড়কটি আছে, এই সড়কও কিন্তু যান চলাচল স্বাভাবিক আছে। এবং আমরা দেখেছি যে ইপিজেড এবং ইপিজেডের বাইরের যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানের যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, বিশেষ করে যেগুলোর মধ্যে পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তাদের টহল অব্যাহত রেখেছে। এবং আমরা দেখেছি যে তারা কিন্তু গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলোকে তাদের অবস্থান আছে, যাতে কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। এবং আমরা যতটুকু দেখেছি এবং শ্রমিকদের সাথে কথা বলেছি, অনেক শ্রমিকরা কিন্তু কাজে ফিরতে চায়, যেসব কারখানা বন্ধ আছে এবং যেগুলো বকেয়া আছে, যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের বকেয়া বেতন দেওয়া হয়, এমনটি কিন্তু শ্রমিকরা জানিয়েছে। সব মিলে বলা যায় যে সাভার আশুলিয়া শিল্পাঞ্চল একদম কর্ম পরিবেশ স্বাভাবিক আছে এবং উৎপাদন পুরোদমে চলতেছে। এবং আমরা একই খবর নিয়ে চলে যাব গাজীপুরে আমাদের আরেক সহকর্মী নজরুলের কাছে। নজরুল। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছেন, আপনি জানেন যে গাজীপুরে সকাল থেকেই কিন্তু সাধারণ যে কর্মজীবী শ্রমিক রয়েছেন, তারা কিন্তু স্ব প্রতিষ্ঠানে কিন্তু যোগ দিয়েছেন এবং তারা কিন্তু আমরা দেখেছি যে বৃষ্টি ভেজা সকালে কিন্তু তারা পোশাক কারখানাগুলোতে যোগ দিয়েছেন এবং কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়েছে গাজীপুরের শিল্প অঞ্চলে। আপনারা জানেন যে গাজীপুরের সবকটি উপজেলায় কিন্তু আপনার যে শিল্প কারখানা বা পোশাক তৈরি কারখানা রয়েছে, সবগুলোর মধ্যে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু পোশাক শ্রমিকদের অংশ
অংশগ্রহণ আমরা দেখতে পেয়েছি। এবং গাজীপুরের সকালে আপনার জিরানি এলাকায় আপনার নবীনগর জিরানি সড়কে কিন্তু সকালে দাবি দেওয়া নিয়ে কিন্তু সড়কে অবরোধ করার চেষ্টা করলে পুলিশ কিন্তু তাদের সড়ক থেকে নামিয়ে দিয়েছেন, বুঝিয়ে তাদেরকে সড়ক থেকে সরিয়ে দিয়েছেন। পরে কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে। তো আমরা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ যেটা আমাদেরকে জানিয়েছে যে এখন পর্যন্ত গাজীপুরে 98% পোশাক কারখানা আপনার চালু রয়েছে এবং উৎপাদনে তারা অংশগ্রহণ করছেন। এবং সেই সাথে কিন্তু আপনার আইন শৃঙ্খলা বাহিনী, পাশাপাশি র্যাব, বিজিপি আমরা দেখেছি যে বিভিন্ন শিল্প অঞ্চলে কিন্তু তারা নজরদারি রেখেছেন, তারা পাহারা দিচ্ছেন বিভিন্নভাবে। এবং এর পাশাপাশি কিন্তু প্রতিটি পোশাক কারখানায় কিন্তু আপনার তাদের নিজস্ব যে নিরাপত্তা বলয় সেটা তৈরি করেছেন এবং নিরাপত্তা বলয়ের মধ্যে কিন্তু তৈরি করে কিন্তু পোশাক কারখানাগুলো উৎপাদনে অংশগ্রহণ করছেন। এবং সেই সাথে কিন্তু গাজীপুরের যে পোশাক শিল্পগুলো রয়েছে, আজকে কিন্তু আপনারা জানেন যে গাজীপুরের কোথাও কিন্তু এখন পর্যন্ত আমরা অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদ পাইনি। এখন স্বাভাবিক পর্যায়ে রয়েছে গাজীপুরের পোশাক কারখানাগুলো। সবগুলো কারখানায় কিন্তু শ্রমিকের উপস্থিতি ব্যাপকভাবে চোখে পড়ার মতন লক্ষ্য করা গেছে। এবং আপনারা জানেন যে বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে চাকরি প্রত্যাশীরা কিন্তু ভিড় করছেন এবং চাকরি তারা দাবি করছেন। এবং এর কারণে কিন্তু বিভিন্ন পোশাক কারখানার সামনে আমরা জটলা দেখতে পেয়েছি। তো এছাড়া কিন্তু গাজীপুরের যে পোশাক কারখানাগুলো রয়েছে আজকে কিন্তু স্বাভাবিক রয়েছে সবকিছু, এবং তারা কিন্তু কোনো আন্দোলন নেই। এখন আপনার সব জায়গায় কিন্তু অর্থাৎ সব এই শিল্প অঞ্চলে কিন্তু আপনারা জানেন টঙ্গী এবং কোনাবাড়ি যে শিল্প অঞ্চল রয়েছে সেই শিল্প অঞ্চলে কিন্তু এতদিন কোনো না কোনো ঘটনা নিয়েই কিন্তু অস্থির করে রেখেছিল। আজকে কিন্তু স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে এবং প্রতিটি কারখানায় কিন্তু আপনার আজকে কিন্তু স্বাভাবিক পরিবেশ রয়েছে। এবং 18টি কারখানা কিন্তু 14টি কারখানা কিন্তু বন্ধ রয়েছে গাজীপুরের, এখন পর্যন্ত ছুটি দিয়েছে তারা। তো কালকের ঘটনায় 14টি কারখানা বন্ধ আছে। তো গাজীপুরে কিন্তু সবকিছু মিলে কিন্তু গাজীপুরে আজকের পরিবেশ যথেষ্ট ভালো রয়েছে এবং স্বাভাবিক রয়েছে। এবং শ্রমিকরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কাজে অংশগ্রহণ নিয়েছেন এবং তারা কাজ করছেন। তো এই ছিল জেসিকা আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। নজরুল এবং শাহিনুর, আপনাদের দুজনকেই ধন্যবাদ। রাজধানীতে রাতভর মুষলধারার বৃষ্টিতে নাকাল নগরবাসী, মোড়ে মোড়ে এখনো জলাবদ্ধতা। বৃহস্পতিবার সকাল 7:30 পর্যন্ত বৃষ্টি হয়। বৃষ্টিতে শান্তিনগর, মালিবাগ, মৌচাক, রাজারবাগ, পল্টন, মতিঝিল কলোনি ও ফকিরাপুলের অনেক রাস্তায় পানি জমে যায়। সকাল 7:30 পর্যন্ত এসব রাস্তায় কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি দেখা গেছে। এতে বিভিন্ন প্রয়োজনে যারা রাস্তায় বের হয়েছেন তাদের ভোগান্তি বেড়েছে। বিশেষ করে ভোগান্তি বেশি পোহাতে হয়েছে অফিসগামী ও স্কুলগামীদের। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এই সময় কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে কমছে তিস্তার পানি, তবে অব্যাহত রয়েছে নদী ভাঙন। লালমনিরহাট ও কুড়িগ্রামের তিস্তা তীরবর্তী কয়েকটি পয়েন্টের ভাঙনে বিলীন হয়েছে ফসলি জমি, শতাধিক ঘরবাড়ি ও ধর্মীয় প্রতিষ্ঠান, নানা স্থাপনা। গেল এক সপ্তাহে নদ নদীর ভাঙনের অসংখ্য পরিবারে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে। হুমকিতে থাকা পরিবারগুলো বাড়িঘর নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। জেলা প্রশাসক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে ভাঙন কবলিতদের। কুড়িগ্রামে তিস্তার পানি কমলেও নদী ভাঙন অব্যাহত রয়েছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা এবং সহকর্মী। আমরা শুরুতেই চলে যাচ্ছি জুয়েল রানার কাছে। জুয়েল, ভাঙন কবলিতদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছেছে কিনা? জেসিকা, আমি এই মুহূর্তে রয়েছি বেগমগঞ্জ ইউনিয়নের আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয়। এখানে কিন্তু ধরলার ভাঙনে আসলে ভিটেমাটি হারিয়ে কিন্তু অনেক পরিবার আসলে এই স্কুলে আশ্রয় নিয়েছে। আশ্রয় নিয়ে আসলে মানবেতর আসলে দিন পার করছে। আপনাকে যদি একটু দেখাতে চাই, এখানে কিন্তু অনেক পরিবার আসলে কয়েকদিন ধরে আসলে তারা এখানে আশ্রয় নিয়ে স্কুলে রয়েছে। আমি এখানকার যারা আশ্রিত লোকজন রয়েছে আমি তাদের সঙ্গে আসলে কথা বলেছি।
যে আপনারা কোনো কিছু সহায়তা পেয়েছেন কিনা সরকারি বা বেসরকারিভাবে। তারা কিন্তু আমাকে বলেছেন যে এখন পর্যন্ত তারা কিন্তু সরকারি বা বেসরকারিভাবে কোনো সহায়তা পায়নি। এছাড়াও কিন্তু ত্রাণ এবং পুনর্বাসন যে দপ্তর রয়েছে উপজেলার, তারা বলছেন কিন্তু তারা নিয়মিত প্রতিনিয়তই আসলে ত্রাণ সামগ্রী আসলে পৌঁছে দিচ্ছেন। এছাড়াও কিন্তু তারা বলছেন যে যারা আসলে ভিটেমাটি হারিয়ে আসলে নিঃস্ব হয়েছে তাদেরকে পুনর্বাসন করা হবে। এছাড়াও কিন্তু কিছুক্ষণ আগে আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু কুড়িগ্রামে আসলে বৃষ্টি হচ্ছে, যার ফলে কিন্তু এখানকার মানুষ আসলে আতঙ্কিত হয়ে পড়েছে। কেননা আসলে কুড়িগ্রামে যখন আসলে বৃষ্টি হয় তখন কিন্তু আসলে ভাঙনের যে নদ নদীর ভাঙনের যে প্রবণতা সেটা কিন্তু আসলে বেড়ে যায়, যার ফলে কিন্তু এখানকার মানুষ আসলে চিন্তিত রয়েছে। এছাড়াও কিন্তু এই যে আমি যে এলাকাটিতে রয়েছে এটি ক্ষুদিরকুটি আসলে বাজার, পাশেই কিন্তু একটি কমিউনিটি ক্লিনিক আসলে কিছুদিন আগে নদীগর্ভে বিলীন হয়েছে। এছাড়াও কিন্তু একটি বন্যা আশ্রয় কেন্দ্র আসলে ধরলা নদীতে বিলীন হয়েছে। এখানে কিন্তু স্থানীয় পানি উন্নয়ন বোর্ড আসলে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে আসলে ভাঙন রোধের চেষ্টা করছে। কিছুক্ষণ আগে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী রয়েছেন রাকিবুল হাসান, উনি আসলে পরিদর্শনে এসেছিলেন। তখন আমি আসলে ওনার সঙ্গে কথা বলেছি। তিনি বলছেন যে যেহেতু একটি কমিউনিটি ক্লিনিক, একটি বন্যা আশ্রয় কেন্দ্র আসলে নদীতে বিলীন হয়েছে, এছাড়াও কিন্তু এখানে একটি উচ্চ বিদ্যালয় রয়েছে। তিনি বলছেন যে আমরা আসলে সেভাবেই আসলে কাজ করছি যাতে স্কুলটা আসলে নদী গর্ভে বিলীন না হয়। এছাড়াও কিন্তু আমি এছাড়াও ত্রাণ যে পুনর্বাসন কর্মকর্তা রয়েছে ওনার সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে আমরা কিন্তু নদী ভাঙনে যারা ভিটেমাটি হারিয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত প্রায় 60 জন আসলে ভাঙন কবলিত মানুষের তালিকা পেয়েছেন। তারা বলছেন যে এসব মানুষের জন্য পদক্ষেপ তারা নেবেন। এছাড়াও কিন্তু আবহাওয়া অফিস বলছেন যে কুড়িগ্রামে কিন্তু আগামীতে বৃষ্টির আসলে সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত হলে কিন্তু ভাঙন বেড়ে যাওয়ার একটা আশঙ্কা করছে নদী পাড়ের মানুষ। জেসিকা, এই ছিল আসলে ধরলার অববাহিকা থেকে ভাঙনের সর্বশেষ পরিস্থিতি। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দেখছেন সংবাদ দুপুর। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। নতুন বাংলাদেশের স্বপ্নে ছাত্র জনতার আন্দোলনে কুষ্টিয়ায় পুলিশের গুলিতে আহত হন 500-রও বেশি মানুষ, যাদের মধ্যে অনেকেই হারাতে বসেছে চোখের আলো, কেউ আবার পঙ্গুত্ব বরণের পথে। যাদের অবদানে স্বৈরাচার হাসিনার সরকারের পতন হলো, তাদেরই এখন করুণ দশা। পরিজন নিয়ে তাদের জীবনযাপন বড় মানবেতর। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে জানাচ্ছেন নাহিদ হাসান তিতাস। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন কুষ্টিয়ার থানাপাড়া এলাকার বাসিন্দা আখতারুজ্জামান আনোয়ার। গত 1 মাস ধরে ঢাকা সহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পর কোন রকম সুস্থ হয়ে বাড়ি ফিরলেও তার চোখ সহ শরীরের বিভিন্ন স্থানে এখনো রয়ে গেছে 35টির মতো গুলি। হারাতে বসেছেন 2 চোখের আলো। মুখের ভিতর থেকে প্রায় 15টা মতন গুলি বের করছে। এখনো আমার এই মুখের একটা এক্সরে আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এখনো প্রায় 35টার উপরে, শুধু আমার এই মুখের মধ্যেই 35টার উপরে। আর এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতাকে পাইনি। আখতারুজ্জামানের মতো রাজ আহমেদ, মিতা খাতুন, জহুরুল ইসলাম সহ সকল আহতদেরই একই অবস্থা। সবারই চোখে মুখে যেন দুশ্চিন্তার ছাপ। অনেকেই হারাতে বসেছেন চোখের আলো, অনেকেই আবার পঙ্গুত্বের পথে। কোনো ধরনের সহযোগিতা না মেলাই চিকিৎসার খরচ মেটাতেই পড়েছেন চরম বেকায়দায়। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। পুলিশ আমাকে ঠেকায় গুলি মারেছে, মাজায় লাগি একদম ঠাই দিয়ে গুলিটা বেড়াইছে। 7টা সেলাই দেওয়া লাগেছে, যেদিকে গুলি লাগেছে ওই দিকে 7টা সেলাই দেওয়া লাগেছে। এবং আমি তো এখনো বিছানায় পড়েই আছি। এই জায়গাটা কোনো গুলিরই আছে, এই জায়গার 2টো গুলি আছে, এই জায়গার একটা গুলি বের করা হয়েছে। ডাক্তার 3 মাস টাইম দিয়েছে, 3 মাস পরে আমার গুলিটা বের করবে। আমি কোনো অর্থ সহায়তা কোনো জায়গায় পাচ্ছি না, কোনো সরকারের কাছে, কারোর কাছে না। আমি বিছনা যদি পড়ে থাকি আমার শালডাক দেখবে কে? আমার শালডাক পড়াশোনা করার খরচ দেবে কে? বসে আমার তো সংসার অচল, আমার বাড়িতে একটা কাঁচা বাজারও নাই, আমি কিভাবে চলবো?
আমার হাঁটার মতন কোনো চলাফেরার কোনো ব্যবস্থা নেই। আমি যে হাঁটা চলা করবো সেই ব্যবস্থা আমার নাই। যাদের অবদানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে তাদেরই এখন করুণ দশা। তাই নতুন সরকারের কাছে উন্নত চিকিৎসা ব্যবস্থা সহ সহযোগিতা চাই তারা। আমরা গুলি খাইছি, চোখে লাগছে, মাথায়, বুকে, মুখে, অনেক জায়গায়, কিন্তু এই গুলি করা আমাদের কেউ বাই করে দিচ্ছে না। অনেক বড় দাগ, হাসপাতালে যাইতে হবে আমাদের তো সেই অর্থ নয়, আমরা দিন মজুরি। ওই কাগজ নিয়ে যাওয়ার পর আমাদের সাথে কেউ দেখা করে না, খালি বলে হ্যাঁ আসবো, কিন্তু কেউ আমাদের সাথে দেখা করে না। এই পর্যন্ত ছাত্র জনতার গণ আন্দোলনে কুষ্টিয়ায় পুলিশের গুলিতে আহত হয় 500 জনের মতো, আর প্রাণ হারায় 9 জন। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। হালকা প্রকৌশল পণ্য উৎপাদনে বিপ্লব চলছে যশোরে। আমদানি নির্ভর এসব পণ্য উৎপাদনে শুধু বৈদেশিক মুদ্রাই সাশ্রয় হচ্ছে না, সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানও। সম্ভাবনাময় এই শিল্পকে আরও এগিয়ে নিতে কাঁচামাল আমদানিতে শুল্ক মুক্তির দাবি সংশ্লিষ্টদের। যশোর থেকে সহকর্মী সালাউদ্দিন সাগরের তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। গাড়ির পার্টস, ডাকটাইল স্টিল, পাথর ও ইট ভাঙা মেশিন, এমনকি নৌবাহিনীর শিপইয়ার্ডের ট্রাক বোর্ডের মালামাল ও রেলের বিভিন্ন যন্ত্রাংশ এখন তৈরি হচ্ছে যশোরে। এর সবই আগে আমদানি নির্ভর ছিল। এখন এসব গাড়ির পার্টস ব্যবহার করছেন দেশের প্রতিষ্ঠিত পরিবহন ও স্থানীয় রুটের গাড়ি ব্যবসায়ীরা। যন্ত্রাংশ, বিচলি কাটা, মেশিনারিজ, কৃষি, এক কথায় কৃষি সকল পার্টস যেগুলো আমাদের আগে বিদেশ থেকে আনা লাগতো, এখন বর্তমানে আমরা এগুলো আমাদের এখানে তৈরি করতে করে বাংলাদেশের সর্বত্র সাপ্লাই দিচ্ছি। বিভিন্ন পার্টি আসে এখানে এসে আমাদের অর্ডার দিয়ে যায় যে এই জিনিসগুলো আমাদের করে দিতে হবে, ওরা সেইভাবে আমাদের এই সমস্ত লোকজনকে আমরা করি। স্থানীয়ভাবে তৈরি হওয়ায় এসব যন্ত্রপাতির দামও তুলনামূলক কম। এছাড়া চাহিদা মতো তৈরি করে নেওয়ার সুযোগও রয়েছে। ফর্মা অনুযায়ী মাল তৈরি করে এটা ছাঁচ তৈরি করার পরে লোহা গালায় সেই ছাঁচের ভিতরে লোহাটা ঢালতে মাল গালায় দেয়, এই মাল নিয়ে যায় আমাদের ছাঁচে ঢালে ওটা আমাদের কাঁচামাল তৈরি হয়। স্থানীয়ভাবে সংগৃহীত লোহার ভাঙ্গারি গলিয়ে এসব পার্টস তৈরি করা হয়। তবে এখন ভাঙ্গারি কম পাওয়া যাওয়ায় কেমিক্যাল দিয়ে লোহা গলিয়ে বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা হয়। জায়গায় বাইরে থেকে যে ভাঙ্গি আসে, মালামাল মেটাল আসে, সেই হিসাবে আমরা নূতন মাল করি। ধরেন একজনে বাইরের থেকে যে একটা প্যাটার্ন দিল, আমরা সেই কোয়ালিটি হিসাবে আমরা সেই মালটা প্রসেস করে দিই। দেশীয় এই শিল্পকে টেকসই অবস্থানে নিতে বিনা শুল্কে কাঁচামাল আমদানির দাবি জানান যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মিজানুর রহমান খান। যারা কৃষি যন্ত্রপাতি এবং অন্যান্য যন্ত্রপাতি উৎপাদনে যারা নিয়োজিত আছেন তাদের জন্য আমাদের প্রত্যাশা এবং দাবি সরকারের কাছে যে এই অঞ্চলের বিশেষ করে শিল্পগুলো টিকিয়ে রাখার জন্য এবং রপ্তানি বাণিজ্যে বিশেষ করে তাদের অংশগ্রহণ করার জন্য শিল্পের সুবিধায় বিনা শুল্কে শিল্পের কাঁচামাল আমদানির সুযোগ দেওয়ার জন্য জোর আবেদন জানাচ্ছে। তাহলে আমাদের এই ধরনের শিল্পগুলো অন্তত টেকসই জায়গায় অন্তত পৌঁছে যাবে এবং রপ্তানি বাজার আমরা গ্রহণ করতে পারব। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি উৎপাদিত যন্ত্রাংশ বিদেশে রপ্তানির ওপরও জোর দিচ্ছেন ব্যবসায়ীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।